Hello friends, I am MD Harun Rashid and it's my YouTube channel Harun Bayojon. আজকে আমরা এই ভিডিওতে বায়োডাইভার্সিটির প্রকারভেদ এবং বায়োডাইভার্সিটি কিভাবে কনজারভেশন করা যায় এক্সিটু এনসিটুর মাধ্যমে তার পুরো ডিটেলস আমরা আলোচনা করব, যা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং এসএসসির মতো পরীক্ষা, নেট বা সেট ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা বলছি কি বায়োডাইভার্সিটি জিনিসটা কি। তো বায়োডাইভার্সিটি refers to the variety of life on earth. এই পৃথিবীতে যে ভিন্ন ধরনের জীব বসবাস করছে সেটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি। এনকম্পাসে ডিফারেন্ট প্ল্যান্ট রয়েছে, অ্যানিমাল রয়েছে, মাইক্রো অর্গানিজম রয়েছে, সবকে নিয়ে আমরা হচ্ছে বায়োডাইভার্সিটি। অ্যান্ড দ্য ইকোসিস্টেম দে ইনহ্যাবিট, এবং একটা বাস্তুতন্ত্র যেখানে তারা বসবাস করছে। In 1916, when the term biological diversity was introduced by J. Arthur Harris in his book The Variable Desert, তাহলে 1916 খ্রিস্টাব্দে বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেছিল কে? জে আর্থার হ্যারিস প্রথম তার ভ্যারিয়েবল ডিজার্ট বইয়ে বায়োডাইভার্সিটি কথাটি লেখেন। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অলসো কল্ড সামেশন অফ জিনস, স্পিসিস, ইকোসিস্টেম প্রেজেন্ট এ পার্টিকুলার প্লেস, অর একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট অঞ্চলে যে টোটাল নাম্বার অফ জিন থাকছে, টোটাল নাম্বার অফ প্রজাতি থাকছে, বা যে ইকোসিস্টেম ডিফারেন্ট টাইপ অফ ইকোসিস্টেম রয়েছে তার সবগুলোকে আমরা বলছি বায়োডাইভার্সিটি। তো বিজ্ঞানী নর্স অ্যান্ড ম্যাকুন্স কিছু হিস্ট্রি, বায়োডাইভার্সিটি কিছু হিস্ট্রি এখানে আমরা আলোচনা করব। বিজ্ঞানী নর্স অ্যান্ড ম্যাকম্যানুস in the year 1918 তারা এক্সপ্লেন করে বায়োডাইভার্সিটিকে ব্যাখ্যা করেছিল। তারপর 1985 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্টার রোজেন ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে প্রথম ফার্স্ট বায়োডাইভার্সিটি এক্সপ্লেন করে। কোথায়? ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে এক্সপ্লেন করেছিল। এরপরে বিজ্ঞানী উইলসন কে বলে ফাদার অফ বায়োডাইভার্সিটি। বিজ্ঞানী উইলসনকে বলে ফাদার অফ বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি 1992 খ্রিস্টাব্দে 1992-তে বায়োডাইভার্সিটির একটা সংজ্ঞা স্থাপন হয়। কোথায়? রিও ডি জেনেরো কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তাহলে কনভেনশন 1992 খ্রিস্টাব্দে কনভেনশন অন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি রিও ডি জেনেরোতে যেটা কনভেনশন হয়েছিল, রিও ডি জেনেরোতে প্রথম যে কনভেনশনটা হয়েছিল সেই কনভেনশন বায়োডাইভার্সিটির সংজ্ঞা হিসেবে বলা হয়েছিল যে স্থলভূমি, সমুদ্র বা জলভূমি, মানে স্থলভূমি এবং জলভূমি বা অন্য কোনো জায়গাতে অন্য বাস্তুতন্ত্রের অঙ্গ হিসেবে উপস্থিত জীবের মধ্যে প্রজাতিগত, অন্তঃপ্রজাতি বা বাস্তুতন্ত্রের দিক থেকে যে বিভিন্নতা প্রকাশ পায়, অর্থাৎ স্থলভাগ এবং জলভাগের যে প্রজাতিগত ভিন্নতা রয়েছে, বিভিন্ন প্রজাতির জীব বসবাস করছে, বা তোমার বিভিন্ন ইকোসিস্টেম বিভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে, তার গড়কে আমরা জীববৈচিত্র্য বলছি। তাহলে জীববৈচিত্র্য, ফাদার অফ জীববৈচিত্র্য কোশ্চেনকে এমসি কোশ্চেন হিসেবে আসতে পারে। ফাদার অফ জীববৈচিত্র্য বলা হয় উইলসনকে।
এবং বায়োডাইভার্সিটির প্রথম এক্সপ্রেশন করেছিল কে 1916 খ্রিস্টাব্দে যে আর্থার হ্যারিস। পরবর্তীতে 1985 খ্রিস্টাব্দে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল বায়োডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করে। নার্স অ্যান্ড ম্যাকম্যানুস 1980 খ্রিস্টাব্দে বায়োডাইভার্সিটি সম্পর্কে লেখেন। এবার আমরা গঠনগত দিক থেকে বায়োডাইভার্সিটিকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস মানে কি? স্পিসিস মানে হচ্ছে ইন্টারব্রিডিং অর্গানিজম। যে সমস্ত অর্গানিজমগুলো নিজেদের মধ্যে জনন সম্পন্ন করতে পারে তাকে বলা হচ্ছে স্পিসিস। এবার স্পিসিস মানে একটা নির্দিষ্ট এলাকায় যত ধরনের ভিন্ন প্রজাতির জীব বসবাস করবে সেই সমস্ত জীবকে বলা হচ্ছে কি স্পিসিস রিচনেস বা স্পিসিস ডাইভার্সিটি। The rich species diversity means more complex food webs and greater ecosystem stability. যত ভিন্ন ধরনের জীব বসবাস করবে তাহলে ফুড ওয়েবসটা অত বেশি কমপ্লেক্স হবে এবং সেখানে ইকোসিস্টেম অত বেশি স্থায়ী হবে। Each species can also provide a resource like food, medicine, other product beneficial to humans. এবং প্রত্যেকটা প্রজাতি কি করছে? প্রোভাইড করছে রিসোর্সেস লাইক ফুড, মেডিসিন, আদার প্রোডাক্টস। একটা নির্দিষ্ট এলাকায় যত ধরনের ভিন্ন ভিন্ন প্রজাতির জীব বসবাস করবে তাকেই বলা হচ্ছে আমাদের স্পিসিস ডাইভার্সিটি। এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ বায়োডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটিকে বলা হয় স্মলেস্ট ইউনিট অফ বায়োডাইভার্সিটি। ডাইভার্সিটি বলা হয়। এবার জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক মানে হচ্ছে যে ধরে নাও একটা নির্দিষ্ট প্রজাতির জীব, তার মধ্যে যতগুলো ভ্যারিয়েশন রয়েছে, জিনগত পার্থক্য রয়েছে, তাকে আমরা জেনেটিক ডাইভার্সিটি বলি। যেমন ইট মিনস দ্য ডিফারেন্ট টাইপস অফ চেঞ্জেস দ্যাট হ্যাপেন ইন অর্গানিজম জিনস। যেমন এখানে আমরা এক্সাম্পল রয়েছে মেজ, ভুট্টার ক্ষেত্রে দেখুন, ভুট্টার মধ্যে 1, 2, 3, 4, 5 5টা বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। এখানে 5টা জেনেটিক ভ্যারিয়েশন, 5 টাইপস অফ জেনেটিক ভ্যারিয়েশন আর ফাউন্ড ইন দিস মেজ। সুতরাং যত বেশি জেনেটিক ভ্যারিয়েশন হবে তত বেশি অর্গানিজমটা এই পরিবেশে স্টেবল হবে। ওই জন্য বলছে হাই ডিগ্রি অফ জেনেটিক ভ্যারিয়েশন হেল্পস পপুলেশন অ্যাডাপ্ট টু চেঞ্জিং এনভায়রনমেন্ট। একটা প্রজাতির যত রকমের ভ্যারিয়েশন থাকবে, যত বেশি ভ্যারিয়েশন থাকবে, তার টিকে থাকার সম্ভাবনাটা তত বেশি হবে। ইট রিডিউস দ্য রিস্ক অফ এন্টায়ার পপুলেশন বিং উইপড আউট বাই ডিজিজ অর আদার থ্রেটস। এর ফলে কি হচ্ছে, যখন প্রজাতির মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকবে, কোনো ডিজিজ বা কোনো ন্যাচারাল ক্যাটাস্ট্রফের মাধ্যমে সমস্ত জিনিসগুলো একসাথে বিলুপ্ত হওয়ার চান্স থাকবে না, যেটা স্পিসিয়াল স্টেবিলিটিকে মজবুত করে। এবার ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ইকোলজি শব্দের অর্থ কি? ইকোলজি হচ্ছে যে নেচার সম্পর্কে যে নলেজ বা স্টাডি, তাকে ইকোলজি বলছি আমরা। এবার আমাদেরকে বিভিন্ন ধরনের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, একটা ডেজার্ট ইকোসিস্টেম দেখা যায়, একটা হিল রিজনের ইকোসিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, একটা গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে, একটা ধরুন ফরেস্ট ইকোসিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। তো এরকমভাবে ডিফারেন্ট প্লেসের ডিফারেন্ট ওয়েদার কন্ডিশনের যে ইকোসিস্টেম ভ্যারিয়েবিলিটি দেখতে পাওয়া যায় সেটাকে আমরা ইকোলজিক্যাল বা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলি। ইকোলজিক্যাল বা ইকোসিস্টেম বা বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্য বলা হয়ে থাকে। Different ecosystem offer different service such as carbon sequestration in forest, water purification in wetland and coastal protection by mangroves. দেখো এখানে বিভিন্ন ধরনের ইকোসিস্টেম রয়েছে। যেমন তোমার ফরেস্টের মধ্যে কি হচ্ছে, আমাদের কার্বনের সিকোয়েস্টার, কার্বন পৃথক হচ্ছে, কার্বনটা শোষণ করে নিচ্ছে ওরা। ওয়াটার পিউরিফিকেশন কোথায় হচ্ছে? ওয়েটল্যান্ডে। ওয়েটল্যান্ডকে আমরা বলি কিডনি অফ দ্য হার্ট, কিডনি অফ দ্য ইকোসিস্টেম। ওয়েটল্যান্ডকে কি বলা হয়? কিডনি অফ দ্য ইকোসিস্টেম। and coastal protection by mangrove, সমুদ্র তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো প্রোটেকশন করছে কার? ভূমিক্ষয় থেকে প্রোটেকশন করছে ম্যানগ্রোভসরা। ইকোলজিক্যাল ডাইভার্সিটি এনশিওর দ্য প্ল্যানেটস রেজিলিয়েন্স বাই স্প্রেডিং আউট রিস্ক। প্ল্যানেট রেজিলিয়েন্স স্প্রেডিং আউট রিস্ক, অর্থাৎ রেজিলিয়েন্স মানে হচ্ছে ইলাস্টিসিটি, অর্থাৎ স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি।
অর্থাৎ এই যে আমাদের ইকোসিস্টেম রয়েছে তার কি স্থিতিস্থাপকতা অর্থাৎ স্থিতিশীলতাকে মেনটেন করে। এরপরে আমরা পড়ব যে ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র বৈচিত্র্য। এবার বাস্তুতন্ত্রের যে জীব বৈচিত্র্য রয়েছে অন দ্য বেসিস অফ ডাইভার্সিটি, অন দ্য বেসিস অফ diversity, biodiversity are divided into three main types: alpha biodiversity, beta biodiversity and gamma diversity. তো আলফা বায়োডাইভার্সিটি কাকে বলা হয়? যে একটি সম্প্রদায় বা কমিউনিটির মধ্যে ধরুন এটা একটা কমিউনিটি। কমিউনিটি মানে কি? গ্রুপ অফ পপুলেশনকে আমরা কমিউনিটি বলি, গ্রুপ অফ পপুলেশন কে আমরা কমিউনিটি বলি। এবার ধরুন এটা একটা নির্দিষ্ট একটা কমিউনিটি। এই কমিউনিটির মধ্যে যত ধরনের আলাদা আলাদা প্রাণী বা গাছ বা উদ্ভিদ বসবাস করবে সেটা হচ্ছে আলফা ডাইভার্সিটি। তো আলফা ডাইভার্সিটি রেফার্স টু স্পিসিস রিচনেস। স্পিসিস মানে যত সংখ্যক প্রজাতি, অ্যান্ড ইভেন্টনেস উইদিন স্পেসিফিক কমিউনিটি অর হ্যাবিটেট। একটা নির্দিষ্ট এলাকায় ধরুন এ একটা কমিউনিটি, এ বি সি অ্যান্ড ডি। তো এ রিজিয়নে বা এ হ্যাবিটেটে যত ভিন্ন ধরনের জীব বসবাস করবে তাকে বলা হচ্ছে স্পিসিস বা আলফা ডাইভার্সিটি। যেটা হতে পারে কি? একটা ফরেস্ট হতে পারে, একটা ফিল্ড হতে পারে, একটা পুকুরও হতে পারে। এক্সাম্পল, ইমাজিন স্মল পন্ড ইন দ্য মিডল অফ লার্জ পার্ক। একটা বিশাল বড় পার্ক আছে, তার মধ্যখানে একটা পুকুর আছে। দ্য আলফা ডাইভার্সিটি অফ দ্যাট পন্ড উড বি দ্য নাম্বার অ্যান্ড টাইপ অফ স্পিসিস। তাহলে আলফা ডাইভার্সিটি ডিটারমাইন করবে যে ওই পুকুরের মধ্যে কত ধরনের মাছ রয়েছে, কত ধরনের প্ল্যান্ট রয়েছে, কত ধরনের ইনসেক্ট রয়েছে। তাহলে লার্জ পার্কের মধ্যে শুধুমাত্র পুকুরটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট হ্যাবিটেট সম্পর্কে যখন আমরা বলবো তখন সেটা আলফা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি মানে ধরুন এ একটা কমিউনিটি এবং বি একটা কমিউনিটি। তাহলে এ কমিউনিটিতে কতগুলো জীব বসবাস করে, ভিন্ন ধরনের জীব বসবাস করছে। বি কমিউনিটিতে কতগুলো জীব ভিন্ন ধরনের জীব বসবাস করছে, সেটাকে আমরা বলছি বিটা ডাইভার্সিটি। ডেসক্রাইব difference in a species composition between two or more different communities। দুটো বা তার চেয়ে বেশি কমিউনিটিতে যখন স্পিসিস রিচনেসের ডিফারেন্স দেখা দিবে তখন সেটা বিটা ডাইভার্সিটি বলে। ইট ইজ এ রিজিওনাল ল্যান্ডস্কেপ স্কেল মেজার কম্পেয়ারিং কমিউনিটিজ অ্যাক্রস দ্য লার্জ এরিয়া। তাহলে একটা লার্জ এরিয়াতে হয়তো এর সঙ্গে সি এর কম্প্যারিজন করছি আমি, এ থেকে ডি এর কম্প্যারিজন করছি, হয়তো সি ডি কম্প্যারিজন করছি, সেটা হচ্ছে বিটা ডাইভার্সিটি। As an example, continue with the park example, the beta diversity of the park would be difference in species composition between the small pond in the middle and more diverse forest at the edge. তাহলে সেই পার্কের গল্প আমরা বলছি, সেই পার্কের যে ছোট পুকুরটাতে যে যত ধরনের প্রজাতির জীব বসবাস করছে এবং তার কিনারার দিকে যে ফরেস্ট রিজিয়নটা রয়েছে সেখানে কত ধরনের জীব বসবাস করছে তার কম্প্যারিজনকে আমরা বলছি বিটা ডাইভার্সিটি। এবার গামা ডাইভার্সিটি। গামা হচ্ছে ওভারঅল স্পিসিস ডাইভার্সিটি অ্যাক্রস লার্জ রিজিয়ন। ওভারঅল ডাইভার্সিটি ধরুন এখানে এ বি সি ডি চারটে কমিউনিটি রয়েছে, একটা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, এবং সেই জিওগ্রাফিক্যাল এরিয়াতে কত ভিন্ন ধরনের জীব বসবাস করছে সেটা হচ্ছে গামা ডাইভার্সিটি। স্কেল, ইট ইজ রিজিওনাল ল্যান্ডস্কেপ মেজার লুকিং অ্যাট দ্য টোটাল বায়োডাইভার্সিটি অ্যাক্রস এ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়াতে যে ভিন্ন ধরনের জীব বসবাস করছে সেটাকে আমরা বলছি গামা ডাইভার্সিটি। এক্সাম্পল, ফরেস্ট এক্সাম্পল দিয়ে বলা যাবে যে of the park would be total number and types of species found throughout the entire park including pond, forest and other habitat with the park's boundaries। তাহলে এখানে আমরা কি বুঝলাম? আলফা ডাইভার্সিটি মানে হচ্ছে ধরুন একটা পার্ককে আমি ধরে নিলাম, এই পার্কের মধ্যে একটা পুকুর রয়েছে, তো পুকুরের মধ্যে যতগুলো মাছ, পতঙ্গ বা তোমার এই প্ল্যান্ট বসবাস করছে সেগুলোকে আলফা ডাইভার্সিটি বলছি। এবার সেই পুকুরটার ডাইভার্সিটি এবং পার্শ্ববর্তী হয়তো একটা ছোট জঙ্গল টাইপের আছে সেখানকার ডাইভার্সিটির মধ্যে পার্থক্য, সেটা বিটা ডাইভার্সিটি। এবং গোটা পার্কটার মধ্যে যত ধরনের জীব বসবাস করে টোটাল যে জীব বসবাস করছে সেটাকে আমরা বলছি গামা ডাইভার্সিটি। এবার বলছে মেগা ডাইভার্সিটি। মেগা ডাইভার্সিটি কাকে বলা হয়? Mega diversity region is a geographical area that is home to a large population, large number of plant and species। একটা নির্দিষ্ট রিজিয়ন
যেখানে তোমার সবচেয়ে বেশি জীব বসবাস করে সেটা হচ্ছে আমাদের মেগা ডাইভার্সিটি রিজিয়ন। These regions are characterized by high level of biodiversity, including large number of endemic species found where nowhere else in the world. তাহলে কি প্রথম হচ্ছে যে একটা রিজিয়নকে মেগা ডাইভার্সিটি করতে গেলে কি তার প্রথম বৈশিষ্ট্য কি হবে, একটা লার্জ এরিয়া যেখানে প্রচুর পরিমাণে জীব হাই লেভেল অফ বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য থাকছে, এবং লার্জ নাম্বার অফ এন্ডেমিক যে স্পিসিসটা সেখানকার লোকাল স্পিসিস, সেটা বাইরে থেকে আসেনি, লোকালি এবং অন্যান্য জায়গাতে সেটা পাওয়া যেতে পারে আবার নাও যেতে পারে, সেটা হচ্ছে এন্ডেমিক স্পিসিস। ইন্ডিয়া is recognized as one of the 17 mega diversity countries in the world. ভারতবর্ষে হচ্ছে টোটাল 17টা মেগা ডাইভার্সিটি রিজিয়ন রয়েছে, যার মধ্যে 17 নম্বরে হচ্ছে ভারত, মানে ওয়ান অফ দ্য 17 মেগা ডাইভার্সিটি। আর অন্য মেগা ডাইভার্সিটি কি কি, ব্রাজিল রয়েছে, কলম্বিয়া, ইকুয়াডোর, পেরু, মেক্সিকো, জাইরে, ম্যাডাগাস্কার, অস্ট্রেলিয়া, চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, পাপুয়া নিউ গিনি, সাউথ আফ্রিকা, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ভেনেজুয়েলা। টোটাল 17টা বায়োডাইভার্সিটি। এবার স্পিসিস কোন জায়গায় দেখতে হবে, ধরুন এটা যদি পৃথিবী হয়, তো পৃথিবীর যে নিরক্ষীয় বা বিষুব অঞ্চল রয়েছে, অর্থাৎ নিরক্ষীয় 0 ডিগ্রি যে অক্ষাংশ রয়েছে, যেখানে আমরা ট্রপিক্যাল ফরেস্ট দেখছি, এবং টেম্পারেট ফরেস্ট যেগুলো তোমার 23 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে ডিগ্রিতে রয়েছে। তো এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাতে সবচেয়ে বেশি তোমার স্পিসিস রিচনেস দেখতে পাওয়া যাবে, ডিফারেন্ট টাইপ অফ, কারণ এখানে সারা বছর কি হয়, সূর্যালোক সমানভাবে পড়ে। তো এবার আমাদের ভারতকে কেন মেগা ডাইভার্সিটি রিজিয়ন বলছি আমরা। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 17 মেগা ডাইভার্সিটি কান্ট্রিজ কন্টেনিং 7 to 8% টোটাল নোন স্পিসিস। তার পৃথিবীর যত জীব রয়েছে তার 7 থেকে 8% আমাদের ইন্ডিয়াতে থাকছে, এবং যেটা ওই জন্য এরা মেগা ডাইভার্সিটি আন্ডারে পড়ছে। ইন্ডিয়া হ্যাজ 10 বায়োজিওগ্রাফিক্যাল রিজিয়নস, ট্রান্স-হিমালয়ান রিজিয়ন জম্মু কাশ্মীরের দিকে, তারপর হিমালয়ান রিজিয়ন, গ্যাঞ্জেটিক প্লেন, নর্থ ইস্ট, ডেকান পেনিনসুলা, কোস্টাল রিজিয়ন, ওয়েস্টার্ন ঘাট, সেমি অ্যারিড ডেজার্ট অ্যান্ড আইল্যান্ডস। এই 10টা বায়োজিওগ্রাফিক্যাল রিজিয়ন যেগুলো হচ্ছে খুব প্রচুর পরিমাণে স্পিসিস রিচনেস দেখতে পাওয়া যায়। তারপর ইন্ডিয়া হ্যাজ ডকুমেন্টেড ভাস্ট নাম্বার অফ স্পিসিস ইনক্লুডিং 91,000 type of animals and 45,500 plant species according to biodiversity portal. India also has several biodiversity hotspot যেখানে তোমার ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন হিমালয়া and western ghats of the Himalaya areas high conservation value, Eastern Ghat, Western Ghat Himalaya, Eastern Ghat and তোমার আন্দামান নিকোবর আইল্যান্ড, এই সমস্তগুলো আমাদের হটস্পট রিজিয়ন রয়েছে। এই জন্য আমাদের ইন্ডিয়াকে মেগা ডাইভার্সিটি রিজিয়ন বলা হয়ে থাকে। এবার আমার চলে আসছে, তাহলে আমরা পড়লাম ভারতবর্ষ পৃথিবীতে কিভাবে তোমার বায়োডাইভার্সিটি ছড়িয়ে রয়েছে, বায়োডাইভার্সিটি টাইপস কি। এবার আমরা চলে আসছি বায়োডাইভার্সিটি কনজারভেশন। কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি সিম্পলি অ্যাক্ট প্রোটেক্টিং দ্য all the different of life on earth. তাহলে কনজারভেশন মানে হচ্ছে যে পৃথিবীতে যে জীব বৈচিত্র্য ছড়িয়ে রয়েছে, যা আমাদের ইকোসিস্টেমকে মেনটেন করছে, সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় বা সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে কনজারভেশনের পার্ট। সেখানে প্ল্যান্ট, অ্যানিমাল, ইনসেক্ট, ওকে, এবং টাইনি মাইক্রো অর্গানিজম সবগুলো হচ্ছে এর অন্তর্গত। Every living things, no matter how small, play a role in keeping our planet balanced and healthy. তাহলে প্রত্যেকটা অর্গানিজম, সে হোক না কেন একটা ছোট ব্যাকটেরিয়া বা একটা বড় অর্গানিজম, সবার কিন্তু সমান একটা ইকোনমিক ইম্পর্টেন্ট রয়েছে এই বায়োডাইভার্সিটি প্রোটেকশন করার জন্য। This includes providing us with clear air, food, water and medicine. যে সমস্ত বায়োডাইভার্সিটি প্রোটেকশন করার মেন উদ্দেশ্য হচ্ছে বায়োডাইভার্সিটির মাধ্যমে আমরা কিন্তু ক্লিন এয়ার পাই, পরিষ্কার বায়ু, খাদ্য, জল, মেডিসিন পাচ্ছি। বাট সামটাইমস কোনো সময় মানুষের হিউম্যান অ্যাকশন, যেমন পলিউশন, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জেস, পুটিং দিস রিচ ভ্যারাইটি অফ দ্য লাইফ এট রিস্ক, কিন্তু কোনো কিছু মানুষের কিছু হস্তক্ষেপ বা পরিবেশ দূষণ, ডিফরেস্টেশন বা ওভার এক্সপ্লয়টেশন, খুব বেশি ব্যবহার করে না ইত্যাদির কারণে আমাদের কি হচ্ছে, এই সমস্ত বায়োডাইভার্সিটি রিস্কের আন্ডারে চলে আসছে।
When we lose species or ecosystems, it affects everything. যখন একটা ইকোসিস্টেম তোমার নষ্ট হবে বা বায়োডাইভার্সিটি এফেক্টেড হবে, তখন আমাদের যে জীবন ধারণের প্রধান উপাদান খাদ্য, বাসস্থান এবং বায়ু, জল, ওষুধ সবকিছু কিন্তু সমানভাবে এফেক্টেড হবে। তাই বায়োডাইভার্সিটি কনজারভেশন করা একান্ত জরুরি। এবার বায়োডাইভার্সিটি মেন প্রধান কারণ কি, বায়োডাইভার্সিটি লস হওয়ার প্রধান কারণগুলো কি কি? প্রথম হচ্ছে হ্যাবিটেট ডিস্ট্রাকশন, মানে যে জায়গাতে একটা জীব বসবাস করছে সেই জায়গাটাকে একটা ফরেস্টের মধ্যে জীবগুলো বসবাস করছে, কিন্তু বিল্ডিং তৈরি করার জন্য, রাস্তাঘাট তৈরি করার জন্য ফরেস্টটা কেটে দেওয়া হলো। ফরেস্ট কেটে দিলে কি হবে? বা বসবাসের জায়গা পাবে না, বলে সেই প্রাণীটা কি করবে? বসবাসের জায়গা না পাওয়ার জন্য বিলুপ্তের পথে যাবে। যেমন এক্সাম্পল বলছে এখানে যে ডিস্ট্রাকশন এলিফ্যান্ট করিডোর ইন দ্য ছোটনাগপুর রিজিয়ন ওয়াজ কজড বাই এক্সটেন্সিভ মাইনিং। তাহলে এক্সটেন্সিভ মাইনিং এর জন্য কি করা হচ্ছে? ডিস্ট্রাকশন করা হচ্ছে হাতিদের বসবাসের জায়গা করতে ছোটনাগপুর মালভূমিতে। ইনভ্যাসিভ স্পিসিস ইন্ট্রোডাকশন, ইনভ্যাসিভ মানে হচ্ছে যেগুলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তারা যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে তারা খুব দ্রুত বৃদ্ধি পায়, তারা দ্রুত সঙ্গে ইকোসিস্টেমকে ইউটিলাইজ করে এবং অন্যান্য প্রাণীদের সাথে কম্পিটিশন না করার জন্য বিলুপ্ত হয়ে যায়। যেমন ল্যান্টানা কামারা একটা তোমার আগাছা, ওয়াটার হাইসিন্থ জলের যে সুন্দর ওয়াটার হাইসিন্থ, যাকে বেঙ্গল টেরর বলা, ওয়াটার হাইসিন্থ কি বলা হয়? ওয়াটার হাইসিন্থকে বেঙ্গল টেরর বলা হয়, মানে কচুরিপানা যেটা, আইকোনিয়াম পিস্টিয়া, বেঙ্গল টেরর। হাইসিন্থ পোয়েট্রি ওয়াটার বডি আসাম। এছাড়া তোমার ইনভ্যাসিভ স্পিসিস একটা নাইল পার্চ বলে একটা মাছ, যে মাছটাকে তোমার ভিক্টোরিয়া লেকে ইন্ট্রোডিউস করার সঙ্গে সঙ্গে ওখানে 200 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছিল। ওকে, climate changes in climate have altered life on earth. Ecosystems have come and gone and species routinely go extinct, but rapid man-made climate change speed up. আমাদের যে মানুষের যে হস্তক্ষেপের মাধ্যমে পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তন হতে আছে। তারপরে কি ইকোসিস্টেমের জন্য খুব বেশি এফেক্টেড হচ্ছে। Consequently, many species are not able to cope, causing them to die out. For example, ocean acidification result in coral bleaching. তাহলে কোরাল ব্লিচিং এর জন্য ওশেনটা কি হচ্ছে? অ্যাসিডিফাইড হচ্ছে, যার ফলে অনেক সময় কি হচ্ছে যে সমুদ্রের জলে হয়তো কোনো তেলের ট্যাঙ্কার উল্টে গেল, তার ফলে কি হচ্ছে সেখানকার যে ওয়াটার লিভিং লাইফ রয়েছে সেই লাইফগুলো এফেক্টেড হচ্ছে এবং তারা মারা যাচ্ছে। ওভার এক্সপ্লয়টেশন অফ রিসোর্স, এটা একটা বিশাল বড় সমস্যা, কারণ পৃথিবীতে ধরুন 350 থেকে 400 কোটি লোকের বসবাসের জায়গা, কিন্তু এখন বর্তমানে সেই লোক 800 কাছাকাছি পৌঁছেছে। এবার পপুলেশন যত বাড়ছে তত কিন্তু ফরেস্ট এরিয়া বলো বা বায়োডাইভার্সিটি কনজার্ভ রিজনের পরিমাণটা কমে আসছে, যা কমে আসছে হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন থাকার জন্য ওরা নেচারকে বেশি বেশি ইউজ করছে, যার ফলে ওভার ইউজের জন্য তোমার নেচার খুব তাড়াতাড়ি কি হচ্ছে? বিলুপ্তির পথে এগোচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ওভার এক্সপ্লয়টেশন। তারপর পলিউশন, তাহলে পলিউশন ইজ এ মেজর থ্রেট টু বায়োডাইভার্সিটি। পলিউশন হচ্ছে বায়োডাইভার্সিটির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্রেট। ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার অ্যান্ড ওয়েস্ট বেসড পলিউট্যান্ট ক্যান হ্যাভ ক্যাটাস্ট্রফিক এফেক্টস অন মেনি স্পিসিস। ওকে, যেমন এই ইন্ডিয়া শিল্প বিপ্লবের জন্য এগ্রিকালচার এবং ওয়েস্ট বেসড পলিউট্যান্টগুলো কি করছে? অনেক স্পিসিসকে ডাই আউট করে দিচ্ছে। অ্যাপার্ট ফ্রম হ্যাবিটেট ডিস্ট্রাকশন, পলিউশন হ্যাজ লং টার্ম কুমুলেটিভ ইম্প্যাক্ট অফ দ্য স্পিসিস অন আর্থ health, contribution to their eventual death. For instance, marine and freshwater life. তারপর হচ্ছে for a thermal power plant discharge a high temperature coolant water into marine region, যার ফলে তোমার marine life affected হচ্ছে। Thermal pollution in marine ecosystem. ওকে, তাছাড়া রয়েছে যেমন চোরাশিকারটা হচ্ছে হান্টিং, যেটা বলছি আমরা হান্টিং। চোরাশিকারটা হচ্ছে একটা অন্যতম কারণ বিভিন্ন প্রজাতির বিলুপ্তির জন্য। এরপর আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশন কতগুলো টাইপ রয়েছে। বায়োডাইভার্সিটি মানে দুরকম কনজারভেশন, একটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টে যখন কনজারভেশন হবে, যেটাকে ইনসিটু কনজারভেশন বলছি আমরা, আর একটা এক্সিটু মানে যেটা আউট অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ কোনো একটা আর্টিফিশিয়াল বা একটা প্রোটেক্টেড এরিয়াতে যখন সংরক্ষণ করবো, সেটা হচ্ছে এক্সিটু কনজারভেশন।
তো ইনসিটু কনজারভেশনের মধ্যে দেখো বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, প্রোটেক্টেড এরিয়ার মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ এবং স্যাক্রেড গ্রুপস রয়েছে। এক্সিটু কনজারভেশন, যেটা প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে গিয়ে সংরক্ষণ করব, তার মধ্যে রয়েছে দেখো প্রোটেকশন অফ থ্রেটেন্ড, থ্রেটেন্ড মানে যেগুলো খুব বিলুপ্ত পথ রয়েছে, যেমন জুলজিক্যাল পার্ক, বটানিক্যাল গার্ডেন, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ। আর প্রোটেকশন অফ গ্যামেটস, গ্যামেটস বলতে হচ্ছে কি যেগুলো জার্ম প্লাজম বলা হয়, জার্ম প্লাজম সংরক্ষণ, জার্ম প্লাজম কনজারভেশন, যেমন টিস্যু কালচার, সিড ব্যাংক, জিন ব্যাংক অ্যাটসেট্রা। চলো এই সমস্ত জিনিসগুলো আমরা ডিটেলসে এবার আলোচনা করব। তাহলে ইনসিটু সংরক্ষণ বলতে আমরা কি বুঝছি? প্রোটেক্টিং স্পিসিস উইথ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট। ইনসিটু মানে হচ্ছে প্রোটেক্টিং স্পিসিস উইথিন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, যে পরিবেশে তারা বাস করছে সেখানেই তাকে সংরক্ষণ করা হলে সেটাকে আমরা বলছি ইনসিটু কনজারভেশন। এক্সাম্পল ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ। Certain protected areas where in situ conservation takes place include national park, wildlife sanctuaries, biosphere reserve, etc. The first national park. National park হচ্ছে these are small reserve maintained by the government. Okay, এটা ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট maintained by the Indian, ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হয়। Its boundaries are well demarcated and human activities such as grazing, forestry, habitat, cultivation are prohibited. এবং hunting are prohibited. তো some important national park, তো আমাদের কি হচ্ছে এখানে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে এবং 1990 খ্রিস্টাব্দ 7 আমাদের এখানে 1990-তে তোমার টোটাল 67 ন্যাশনাল পার্ক এস্টাবলিশ হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা 147 ন্যাশনাল পার্ক তোমার তোলা হয়েছে। তার মধ্যে দেখো ইম্পর্টেন্ট গুলো কিছু হচ্ছে, যেমন সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, বক্সা টাইগার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গল, নিওরা ভ্যালি ওয়েস্ট বেঙ্গল, রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, জিম কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ড, দুধুয়া ন্যাশনাল পার্ক ইউপি, মধুমালাই তামিলনাড়ু, সারিস্কা ন্যাশনাল পার্ক রাজস্থান, কেওড়াদিও ন্যাশনাল পার্ক রাজস্থান, রণথম্বর রাজস্থান, সিমলিপাল উড়িষ্যা, নকরেক মেঘালয়, পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালা, নাহরহোল ন্যাশনাল পার্ক কর্ণাটকা, বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকা, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কর্ণাটকা, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক জম্মু অ্যান্ড কাশ্মীর, সিরোই ন্যাশনাল পার্ক মণিপুর, শ্বেতপুর ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, গির ন্যাশনাল পার্ক গুজরাট, কাজা ন্যাশনাল পার্ক আসাম এবং মানস ন্যাশনাল পার্ক আসাম। তাহলে ন্যাশনাল পার্ক থেকে তোমার এভাবে কোশ্চেন আসতে পারে যে কোন এই হয়তো নাম দিয়ে দিল, সেটা কোথায় অবস্থিত সেই ন্যাশনাল পার্কটি সেই সম্পর্কে বলো। এখানে তোমার সব রকম ফ্লোরা ফনাকে প্রোটেকশন করা হয়, ফ্লোরা ফনা, এবং এটা কার দ্বারা নিয়ন্ত্রণ হলো? তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রণ, সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবার কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ রয়েছে, স্যাংচুরি বা যেটাকে আমরা বলছি অভয়ারণ্য। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি মানে বন্য অভয়ারণ্য। These are the region where only wild animals are found, যেগুলো বন্য প্রজাতির জীব রয়েছে সেগুলো সংরক্ষণ করা হয়। হিউম্যান অ্যাক্টিভিটি such as timber harvesting, cultivation, collection of woods and other forest products are allowed where as long as they do not interfere with the conservation project. মানে এই সমস্ত সংরক্ষিত অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করা যেতে পারে, সেখানে তোমার ফরেস্ট প্রোডাক্ট তোমার গাছের ফলমূল ইত্যাদি সংরক্ষণ করা যেতে পারে, ততক্ষণ পর্যন্ত সেটা কনজারভেশনের আওতায় না আসছে। অলসো টুরিস্ট এখানে যেতে পারে। এক্সাম্পল ঘানা বার্ড স্যাংচুরি, আবহাওয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ এবং মুদুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ। এখানে বন্যপ্রাণী যার অবলুপ্তির পর তারা এখানে নির্ভর ঘোরাফেরা করতে পারে। এটা কি স্টেট গভর্নমেন্টের দ্বারা, রাজ্য সরকারের দ্বারা, স্টেট গভর্নমেন্ট দ্বারা এখানে শিকার হান্টিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 1991 খ্রিস্টাব্দে 421টি অভয়ারণ্য সৃষ্টি হয়েছিল। 1991 খ্রিস্টাব্দে 421টি অভয়ারণ্য সৃষ্টি হয়েছে।
এবং 636টি অভয়ারণ্য গড়ে তোলা এবং প্রপোজাল আছে, তোমার প্রপোজাল হয়েছে 633টি অভয়ারণ্য গড়ে তোলা। যেমন এখানে রয়েছে কি, আর পশ্চিমবঙ্গের যেমন বেথুয়া ডোহরি নদিয়াতে রয়েছে বেথুয়া ডোহরি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আছে, বেথুয়া ডোহরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, নদিয়া। এছাড়াও কি হচ্ছে কর্ণাটকের বান্দিপুর স্যাংচুয়ারিজ, বান্দিপুর স্যাংচুয়ারিজ কর্ণাটক। এটা একটা রিজার্ভ এরিয়া যেখানে তোমার থ্রেটেন অ্যানিমাল অনায়াসে ঘোরাফেরা করতে পারে, রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে এমনি কাঠ ও ফলমূল সংগ্রহ করা যায়, কিন্তু এখানে শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবার বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে একটা হাইলি সংরক্ষিত বনাঞ্চল। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। Biosphere reserve are multi-purpose protected areas where the wildlife, traditional lifestyle of the inhabitants and domesticated plants and animals are protected. তাহলে এটা মাল্টিপারপাস ইউজ করে, এখানে রিসার্চের কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে তোমার হচ্ছে কি একটা নির্দিষ্ট এরিয়াতে মানুষরা বসবাস করতে পারছে, কোথাও আবার তোমার হচ্ছে কাল্টিভেশন করতে পারছে, সবকিছু হবে এখানে, কিন্তু এটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে হবে। এবং এই বায়োস্ফিয়ার রিজার্ভকে আমরা 3টা রিজনে ভাগ করছি। এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, মানে ইন্ডিয়ান ফরেস্ট কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত, সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী গাছ কাটা বা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে প্রোটেক্টেড এরিয়া, তারপর হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভটা কি হচ্ছে, তোমার ইউনেস্কো আন্ডার যে ম্যাপ রয়েছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির মাধ্যমে এটা সংরক্ষণ করা হয়। এখানে কি করা, উদ্ভিদ ও প্রাণী ও অনবীক্ষণের জীব বৈচিত্র্য অখণ্ডতা রক্ষা করে এখানকার শিক্ষা জ্ঞানার্জন সবকিছু এখানে করা যায়। তো এখানে 3টে অঞ্চলে আমরা ভাগ করি এটাকে। একটা হচ্ছে কি ট্রানজিশন রিজিয়ন, একটা বাফার রিজিয়ন, একটা কোর রিজিয়ন। কোর রিজিয়নটা হচ্ছে একবারে পুরো কন্ট্রোল এরিয়া, এখানে কোনো হান্টিং, কোনো টুরিস্ট, কোনো কিছু অ্যালাউ নেই, ও সব কমপ্লিটলি নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র এক্সেপশনাল কিছু ক্ষেত্রে যেখানে হয়তো রিসার্চের কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাফার যে রিজিয়নটা রয়েছে, বাফার রিজিয়নে কি করা হচ্ছে, পড়াশোনা করার জন্য, গবেষণা করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, রিসার্চের কাজে। তারপর হচ্ছে এখানে এডুকেশনের কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে হিউম্যান সেটেলমেন্ট, কিছু মানুষ বসবাস করতে পারে, ট্যুরিজম হতে পারে। আর বাইরে যে ট্রানজিশন রিজিয়নটা, সেখানে তোমার রিসার্চ হতে পারে, পড়াশোনা হতে পারে, বসবাস হতে পারে, কাল্টিভেশন হতে পারে, সব কিছু হতে পারে তোমার এই রিজিয়নগুলোতে। তো ভারতবর্ষে মোটামুটি তোমার কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? ভারতবর্ষে 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। যেমন 2008 সালে গ্রেট রান অফ কচ্ছ গুজরাটে হয়েছিল, সেখানে ইন্ডিয়ান অয়েল অ্যাশকে সংরক্ষণ করা হয়। 1989 খ্রিস্টাব্দে গালফ অফ মান্নার তামিলনাড়ু, যেটা হচ্ছে ডুগং অর সি কাউকে সংরক্ষণ করা হয়। 1989 খ্রিস্টাব্দে সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হচ্ছে। এবং কোল্ড ডেজার্ট রয়েছে হিমাচল প্রদেশ, ওয়েস্টার্ন হিমালয়, স্নো লেপার্ড। 1988 খ্রিস্টাব্দে নন্দা দেবী জাতীয় পার্ক উত্তরাখণ্ড হয়েছিল, সেটা হচ্ছে ওয়েস্টার্ন হিমালয়, নন্দা দেবী। এখানে মেইনলি তুষার চিতা সংরক্ষণ করা হয়, এবং হিমালয়ের কালো ভাল্লুককে সংরক্ষণ করা হয়। 1986 খ্রিস্টাব্দে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক মিলে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, মানে এখানে নীলগিরি থর, লায়ন টেড ম্যাকাওকে সংরক্ষণ করা হয়। তারপর হচ্ছে গিয়ে দিহং দিবং, যেটা অরুণাচল প্রদেশে আছে, এবং এখানে সংরক্ষণ করা হয়। এখানে মেন মাস্ক ডিয়ার, দিহং দিবংয়ে মাস্ক ডিয়ার সংরক্ষণ করা হতে পারে।
তারপর হচ্ছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে রয়েছে, জায়ান্ট স্কুরেল এবং ফ্লাইং স্কুরেল। তারপর শেষচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তোমার হচ্ছে কি এখানে স্লেন্ডার লরিশ বলে এক ধরনের অ্যানিমালকে সংরক্ষণ করা হয়। স্লেন্ডার লরিশ। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ উড়িষ্যাতে রয়েছে, গোর, রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াইল্ড এলিফ্যান্ট এবং আচানাকামার অমরকন্টক ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, অমরকন্টকে সংরক্ষণ করা হয়। এখানে তোমার 4 সিংহযুক্ত অ্যান্টিলোপ করা হয়, ভারতীয় বুনো কুকুর এবং ওয়াইল্ড ডগ, ভালচার, শকুন ইত্যাদি সংরক্ষণ করা হয়। তারপর হচ্ছে মানস, আসাম, এখানে গোল্ডেন লেঙ্গুর, রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে। তারপর কাঞ্চনজঙ্ঘা সিকিমের স্নো লেপার্ড, রেড পান্ডা। আগস্তমালা বায়োস্ফিয়ার রিজার্ভ কেরালা, তামিলনাড়ু, নীলগিরি, থর এলিফ্যান্টস। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, আন্দামান নিকোবর আইল্যান্ড, সল্ট ওয়াটার ক্রোকোডাইলস। নকরেক, মেঘালয়া, যেটা তোমার ইস্ট হিমালয়, রেড পান্ডা সংরক্ষণ করা হয়ে থাকে। এবং দিব্রু সাইখোয়া, আসাম, ইস্ট হিমালয়, গোল্ডেন লেঙ্গুর সংরক্ষণ করে। পান্না, মধ্যপ্রদেশ, টাইগার, চিতল, চিঙ্কারা, সাম্বার অ্যান্ড স্লথ বিয়ার সংরক্ষণ করা হচ্ছে। তো সবচেয়ে প্রাচীন, সবচেয়ে আগে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ 1988-এ। ওকে, তো এই নামগুলো পরীক্ষায় আসে যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় থাকে। এবার জিন স্যাংচুয়ারিজ, এটা কনজারভেশন এরিয়া কনজার্ভ অনলি ফর প্ল্যান্টস। ইন্ডিয়া হ্যাজ ইটস অনলি জিন স্যাংচুয়ারি অফ গারো হিলস অফ মেঘালয়া ফর দ্য। জিন স্যাংচুয়ারি মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্রজাতির জীবকে বা ও যে একটা নির্দিষ্ট জেনোটাইপযুক্ত জীবকে এক নির্দিষ্ট এলাকায় সংরক্ষণ করা, যেমন গারো হিলস অফ মেঘালয় ফর দ্য কনজারভেশন অফ ওয়াইল্ড স্পিসিস অফ সাইট্রাস, অর্থাৎ লেবুর যে বন্য প্রজাতি সংরক্ষণ করা হচ্ছে, মানে শুধুমাত্র বন্য প্রজাতিকে সংরক্ষণ করে যাতে সেখান থেকে আর উন্নত প্রজাতির ভ্যারাইটি তৈরি করা যায়। প্ল্যান্স টু ওপেন মোর সার্চ স্যাংচুয়ারিজ আর আন্ডারওয়ে, অনেকগুলো তৈরি হওয়ার পথে আছে। একদম গারো হিলস জিন স্যাংচুয়ারি একটা এক্সাম্পল হয়ে গেল, শিবালিক জিন স্যাংচুয়ারি এবং নন্দাদেবী জিন স্যাংচুয়ারি, যেগুলোতে এক নির্দিষ্ট প্রজাতির জীবকে বা নির্দিষ্ট প্রজাতির ভ্যারিয়েন্ট জীব মানে একটা ধরনের সাইট্রাসের মধ্যে কি অনেকগুলো প্রজাতি রয়েছে, এর মধ্যে বন্য যেটা প্রজাতি রয়েছে তাকে সংরক্ষণ করব। স্যাক্রেড গ্রুপস মানে হচ্ছে হয়তো কোনো একটা জায়গায় একটা স্যাক্রেড গ্রুপ রয়েছে এবং সেটাকে পবিত্র জায়গা রয়েছে, সেই পবিত্র জায়গায় যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলো কাটা হয় না, সংরক্ষণ করা হয়। Sacred groves are conserved areas while are protected by communities due to religious beliefs. It is mostly a part of forest where its wildlife is given complete protection. Example: Khasi sacred groves, Toda sacred groves, Kerala sacred groves. But biodiversity hotspot. তাহলে হটস্পট কি জিনিস? হটস্পট হচ্ছে the biodiversity hotspots refer to area that contain at least 15,000 species of vascular plant and have at least 70% of the original. একটা জায়গায় যদি আমরা বায়োডাইভার্সিটি ঘোষণা করতে চাই তাহলে আমরা কি করব, তার কি ক্যারেক্টার্স কি, অর্থাৎ তাকে কি কি লাগবে। প্রথম হচ্ছে হাই এন্ডেমিজম, অর্থাৎ এখানে প্রথম পয়েন্টে হচ্ছে 1500 প্রজাতির ভাস্কুলার প্ল্যান্ট মানে জাইলাম ফ্রেম যুক্ত প্ল্যান্ট অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম চাষ করতে হবে থাকবে এবং তার 70% হবে এন্ডেমিক, অর্থাৎ এখানকারই, যা অন্য কোথাও পাওয়া যায় না। Significant habitat loss, and they have experienced a drastic reduction in their original vegetation cover typically due to the human. তাহলে মানুষের হস্তক্ষেপের দ্বারা ওর বেশিরভাগটা কি হচ্ছে বিলুপ্তির পথে, মোটামুটি 75% তোমার কি হচ্ছে বিলুপ্তির পথে চলে যাবে। হাই স্পিসিস রিচনেস এবং they contain large number of different species, threatened species থাকবে এবং threatened status they are at high risk of losing their body, মানে
এখানে 1500 প্রজাতির মিনিমাম, একটা রিজিয়নকে বায়োডাইভার্সিটি এলাকা ঘোষণা করতে গেলে সেখানে 1500 প্রজাতির ভাস্কুলার প্ল্যান্ট থাকতে হবে এবং তার বেশিরভাগটাই সেখানকার তোমার এন্ডেমিজম হতে হবে, অর্থাৎ সেখানে বসবাস করতে হবে। এবং এই সমস্ত অর্গানিজমগুলো আবার বেশিরভাগই বিলুপ্তর পথে যেতে হবে, বিলুপ্তর পথে চলে যাবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি বিলুপ্ত হবে। এরকম একটা এরিয়াকে আমরা হটস্পট ঘোষণা করব। হটস্পট ঘোষণা করা পৃথিবীতে টোটাল 36 বায়োডাইভার্সিটি হটস্পট রিজিয়ন রয়েছে, তার মধ্যে 4খানা রয়েছে ভারতবর্ষে। কি কি? ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন হিমালয়া, নর্থ ইস্ট অ্যান্ড নিকোবর আইল্যান্ড। নর্থ ইস্ট রয়েছে এই নর্থ ইস্ট ইন্ডিয়া, আন্দামান নিকোবর আইল্যান্ড, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন হিমালয়, 4টে তোমার হটস্পট রিজন রয়েছে, যা টোটাল পৃথিবীর 24.46% একে মানে প্রজাতিকে সংরক্ষণ করে। ভারতবর্ষের টোটাল কম্বাইন্ড জিওগ্রাফি এরিয়া হচ্ছে, এটা হচ্ছে ভারত, এই 4টে রিজন হচ্ছে ভারতবর্ষের টোটাল এরিয়ার 24.46%। এরপরে চলে এক্স-সিটু কনজারভেশন এরিয়া। এক্স-সিটু মানে কি? যেখানে প্রাকৃতিক পরিবেশের বাইরে যখন জীবন কোনো একটা কৃত্রিম জায়গাতে সংরক্ষণ করব সেটাকে আমরা বলছি এক্স-সিটু কনজারভেশন এরিয়া। তার আগে আমরা একটা জিনিস সম্পর্কে আলোচনা করি, যে এই যে আমরা পড়লাম ন্যাশনাল পার্ক পড়লাম, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক এবং রিজার্ভ ফরেস্ট পড়লাম, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, প্রথমে হচ্ছে ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, আর একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট। তিনটের মধ্যে পার্থক্য কোথায়? প্রথম কথা, যেটা ন্যাশনাল পার্ক হচ্ছে, ন্যাশনাল যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে, ন্যাশনাল পার্ক হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিযুক্ত, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা প্রোটেক্টেড হচ্ছে, কিন্তু বায়োস্ফিয়ার হচ্ছে স্টেট গভর্নমেন্ট দ্বারা প্রোটেক্টেড, স্টেট গভর্নমেন্টের দ্বারা প্রোটেক্টেড হচ্ছে। এবং সংরক্ষিত বনাঞ্চল হচ্ছে এটা স্টেট গভর্নমেন্টের দ্বারা প্রোটেক্টেড হচ্ছে। এটা হচ্ছে আকারে ন্যাশনাল পার্ক লার্জেস্ট, সবচেয়ে বড় হয় এটা। এটা হচ্ছে লিমিটেড এরিয়া থাকে এখানে, এটা স্মলার দ্যান ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কে তোমার ট্যুরিজম হয়, টুরিস্টরা ঢুকতে পারবে। এখানে হচ্ছে কোর রিজন নট অ্যালাউড ইন কোর রিজন, বাট অন্য অঞ্চলে তোমার ঢুকতে পারবে, আর এখানে তোমার টুরিস্ট অ্যালাউ রয়েছে। হলো, এই সব পয়েন্টগুলোতে কোয়েশ্চেন আসে বলে এটা আলোচনা করে দিলাম। এবার হচ্ছে এক্স-সিটু কনজারভেশন। এক্স-সিটু কনজারভেশনের মধ্যে আমরা পড়ছি, এক্স-সিটু মানে কি? প্রাকৃতিক পরিবেশের বাইরে যখন আমরা সংরক্ষণ করব সেটা হচ্ছে এক্স-সিটু কনজারভেশন। কন্ট্রোল একটা এনভায়রনমেন্টে, হ্যাবিটেট কন্ট্রোল এনভায়রনমেন্ট। এর কাজ কি? এর হচ্ছে এনশিওর দ্য সার্ভাইভাল অফ স্পিসিস, একটা প্রজাতির সার্ভাইভালকে এস্টাবলিশ করা। ফেসিলিটি রিসার্চ, গবেষণার কাজে। পোটেনশিয়াল রিইন্ট্রোডিউস স্পিসিস ইনটু দ্য ন্যাচারাল হ্যাবিটেট, এবং একটা ন্যাচারাল হ্যাবিটেটে অ্যানিমালদের কি করতে হবে? নতুনভাবে ইন্ট্রোডিউস করার জন্য করা হয়। প্রথমে হচ্ছে জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্ক মানে হচ্ছে একটা যেখানে শুধুমাত্র প্রাণীদেরকে সংরক্ষণ করা হয় এবং সেটা টুরিস্ট প্লেসে ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের ইনক্লুডিং ন্যাশনাল জুলজিক্যাল পার্ক দিল্লিতে রয়েছে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল জুলজিক্যাল পার্ক মুম্বাইয়ে রয়েছে, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় রয়েছে। বোটানিক্যাল গার্ডেন মানে যেখানে একটা নির্দিষ্ট কনজার্ভ এরিয়া, যেখানে বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় বা বিভিন্ন এক্সোটিক অর্গানিজম বা যে এক্সোটিক প্ল্যান্ট যেগুলো ভারতবর্ষে নেই, সেগুলো বাইরে থেকে আনা হচ্ছে, এরকম প্ল্যান্টকে কনজারভেশন করা হয়, কাল্টিভেশন করা হয়, কালেকশন করা হয়, এবং ডিসপ্লে ওয়াইড ভ্যারাইটি অফ প্ল্যান্টস হুইচ আর টিপিক্যালি লেভেল উইথ দেয়ার বটানিক্যাল, এবং তার সংরক্ষণ করা হয় এবং সম্পূর্ণ ডিটেল স্টাডি করা হয়। যেমন এক্সাম্পল রয়েছে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন লখনৌতে রয়েছে, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কলকাতা শিবপুর রয়েছে, লালবাগ বোটানিক্যাল গার্ডেন ব্যাঙ্গালোর রয়েছে। এবার জিন ব্যাংক শব্দের অর্থ হচ্ছে কি? যেখানে তোমার একটা নির্দিষ্ট জিনকে সংরক্ষণ করা হবে। যেমন জিন বলতে এখানে আসলে এটাকে জার্ম প্লাজম কনজারভেশন বলা হয় থাকে, যেখানে নির্দিষ্ট প্ল্যান্টের সিড, প্ল্যান্ট, টিস্যু ইত্যাদিকে তোমার সংরক্ষণ করে রাখা হয়। এক্সাম্পল হচ্ছে ন্যাশনাল অ্যানিম্যাল জিন ব্যাংক
কেরালাতে অবস্থান করেছে। ক্রায়ো প্রিজার্ভেশন, যেখানে ডিম্বাণু বা শুক্রাণুর মতো জিনিসগুলোকে কি করা হয়, -196° টেম্পারেচারে লিকুইড নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা হয়। ফ্রোজেন, এটা পুরো ফ্রোজেন টেম্পারেচারে সংরক্ষণ করা হচ্ছে, সাবজিরো টেম্পারেচার স্টোর সংরক্ষণ করা হয়। এক্সাম্পল হচ্ছে IARI দিল্লিতে রয়েছে, ন্যাশনাল অ্যানিমাল জিন ব্যাংক কার্নাল এবং সালভার্জ গ্লোবাল সিড ভল্ট নরওয়েতে রয়েছে। এর মাধ্যমে লিকুইড নাইট্রোজেনে -196° টেম্পারেচারে সংরক্ষণ করা হয়। এরপর হচ্ছে কমিউনিটি ইনভলভমেন্ট, এর মধ্যে মেন হচ্ছে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এসব আরো জিনিস পাওয়া যাচ্ছে, যেমন ধরুন তোমার সংরক্ষণের জন্য যেমন NBAGR, ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিমাল জেনেটিক রিসোর্স। এখানে কি করা হয়, বিভিন্ন গবাদি পশু কার্নাল এবং হরিয়ানাতে আছে। এখানে কি করা হয়, এখানে তোমার বিভিন্ন ধরনের অ্যানিমাল স্পার্মকে সংরক্ষণ করা হয়, অ্যানিমাল স্পার্ম। তারপর হচ্ছে কি NFPTCR, এগুলো পরীক্ষা আসতেও পারে। ন্যাশনাল ফ্যাসিলিটি ফর প্ল্যান্ট টিস্যু কালচার, রিপোজিটরি। এর মাধ্যমে কি করা হয়, টিস্যু কালচার সংরক্ষণ করা হয়, কলাকর্ষণ জিনিসগুলো সংরক্ষণ করা হতে পারে। এটা কোথায় হলো? তারপর হচ্ছে NBPGR, এটা হচ্ছে তোমার ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস। এটা নিউ দিল্লিতে অবস্থান করছে। এখানে মেনলি পোলেন এবং সিডকে সংরক্ষণ করা হয়। এগুলো সবই হচ্ছে এক্সিডি সংরক্ষণের টাইপ বা সংরক্ষণ এখানে করা হয়। এবার কমিউনিটি ইনভলভমেন্ট। কমিউনিটি মানে লোকাল যে কমিউনিটি, একটা ফরেস্টের আশেপাশের এলাকায় যে সমস্ত লোকেরা বসবাস করে সেই সমস্ত লোকেদের সহায়তায় এবং গভর্নমেন্ট ওদের সঙ্গে মিশে যখন পার্টনারশিপে যখন সংরক্ষণ করব, সেটাকে আমরা বলছি কমিউনিটি ইনভলভমেন্ট বা বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। যেটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা পশ্চিমবঙ্গের মেদিনীপুর, এটা হচ্ছে আরাবরি শাল ফরেস্ট 1971-এ এর কি হচ্ছে আরাবরি শাল ফরেস্ট তৈরি করা হয়। 1971-এ আরাবরি শাল ফরেস্ট মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। তোমার আরাবরি শাল ফরেস্টটা এই JFM এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। মানে JFM মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেখানে হচ্ছে তোমার পার্শ্ববর্তী এলাকার লোকজনের সঙ্গে গভর্নমেন্ট একসঙ্গে মিলে গিয়ে এই সময় ফর্ম ফিল আপ করবে, মানে সংরক্ষণের ব্যবস্থা নিবে। আবার একটা রয়েছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। এটা একটা ভাইটাল রোল করে বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে, কারণ কয়েক নির্দিষ্ট অঞ্চলে play a vital role biodiversity conservation by documenting local knowledge and resources, promoting sustainable use and facility benefit sharing। মানে ধরে নাও অনেক প্ল্যান্ট আছে বা অনেক অ্যানিমাল আছে যেগুলোকে মানে ট্রাইবাল রিজনগুলোতে বা গ্রামে গঞ্জে যেগুলোকে সংরক্ষণ করা হয় বা টিকে রাখা হয় এবং তাদের ইউজ করা হয়, যে নলেজগুলো মানুষের এখনো অজানা, তাই তাদের কাছ থেকে সেই নলেজগুলো কালেক্ট করে এনে তার উপর ভিত্তি করে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। সেটাই হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। তার জন্য কি করা হয়, রেজিস্টার তৈরি করা হয় এবং সেই রেজিস্টার অনুযায়ী
মানুষ তাদের কাছে গিয়ে তাদেরকে সেই প্ল্যান্ট বা অ্যানিমালটার ইউজ কী হচ্ছে, তারা কীভাবে এই প্ল্যান্টটাকে ইউজ করে, সে খাওয়ার ক্ষেত্রে হতে পারে, মেডিসিনের ক্ষেত্রে হতে পারে, এবং তারা কীভাবে সংরক্ষণ করে, কোন পরিবেশ সেগুলো জন্মায় ইত্যাদি সমস্ত ডেটা সংরক্ষণ করা পদ্ধতি হচ্ছে বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর। They act as a comprehensive record of specific areas biodiversity. like নির্দিষ্ট এরিয়ায় কি কি প্ল্যান্ট বা অ্যানিমাল পাওয়া যায় সে সম্পর্কে একটা রেজিস্টার তৈরি হবে, ইনক্লুডিং প্ল্যান্ট, অ্যানিমাল, মাইক্রো অর্গানিজম অ্যান্ড অ্যাসোসিয়েট ট্র্যাডিশনাল নলেজ, যেখান থেকে তৈরি হয়েছে এথনোবোটানি তৈরি হয়েছে। সাস্টেনেবল প্র্যাকটিস, প্রমোটিং সাস্টেনেবল এগ্রিকালচার, ফিশিং অ্যান্ড ফরেস্ট্রি ক্যান মিটিগেট ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট। মানে মানুষকে সচেতন করতে হবে যে এই জিনিসটা কতটা ইউজ করলে তোমার পক্ষে উপকার, কতটা বেশি ইউজ করলে এই জিনিসটার পক্ষে ক্ষতি হবে। অর্থাৎ সাস্টেনেবল একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে সমাজ জিনিসগুলো, প্রকৃতির জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না। লেজিসলেটিভ মেজার, অনেক সময় কেউ আইন সংরক্ষণের মাধ্যমে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির যেমন বোর্ড তৈরি করা হয়েছে, এর মধ্যে নির্দিষ্ট আইনের মাধ্যমে তোমার জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা হয়। সিগনিফিক্যান্স অফ বায়োডাইভার্সিটি কি পয়েন্ট, তাহলে কেন আমরা বায়োডাইভার্সিটি সংরক্ষণ করবো? কারণ ক্লাইমেটকে রেগুলেশন করতে হবে, আমাদের কার্বন এমিশনে কমাতে হবে। রিসোর্স সিকিউরিটি, কারণ আমাদের খাদ্য, বাসস্থান ইত্যাদি বায়োডাইভার্সিটির প্রত্যেক পর্যায়ে নির্ভরশীল। তাই ফুড সিকিউরিটি করতে হবে। কার এগেনস্ট পেস্ট বেশি ইউজ করলে তা পলিউশন বাড়াবে, যা ক্ষতি করবে, ডিজিজ বেশি তৈরি হবে, এনভায়রনমেন্ট চেঞ্জেস চলে আসবে। ন্যাচারাল সার্ভিস, ওয়েটল্যান্ড ফিল্টার ওয়াটার, ওয়েটল্যান্ডগুলোকে সংরক্ষণ করতে হবে আমাকে। পলিনেটেড ক্রপ, মৌমাছিকে চাষ করতে হবে। মাইক্রো অর্গানিজম ব্রেকডাউন ওয়েস্ট, অল অফ হুইচ বেনিফিটস হিউম্যান ইমেন্সলি। রিক্রিয়েশনাল অ্যান্ড অস্থেটিক ভ্যালু, ইকোট্যুরিজম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অ্যান্ড নেচার অফ রিয়ালি থ্রাইভিং ইকোসিস্টেম। ইউজ অফ বায়োডাইভার্সিটি, তাহলে মেডিসিনাল এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে, অর্থাৎ যত মেডিসিন তৈরি হচ্ছে কোথায় প্ল্যান্ট থেকে আসছে। এগ্রিকালচার, ফুড তৈরির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ক্ষেত্রে, রাবার, ডাই, রেজিন, ন্যাচারাল ফাইবার ইত্যাদি কোথা থেকে আসছে আমরা বায়োডাইভার্সিটি পাচ্ছি। কালচার অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস, মেনি সোসাইটিজ worship content animal, consider certain plants sacred. Festives and traditional often revolve around specific species. তাছাড়া কি রয়েছে আমাদের মানে খাদ্য, জ্বালানি এবং বাসস্থান ইত্যাদির জন্য কি হচ্ছে বায়োডাইভার্সিটি আমাদেরকে কাছে একটা ত্রাণ স্বরূপ। বায়োডাইভার্সিটি থেকে আমরা সব রকম ফুড পাই, সব রকম মেডিসিন পাচ্ছি, সব রকম তোমার জ্বালানি পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টও কিন্তু তাদের কাছে পাচ্ছি আমরা। এবার আমরা কিছু অ্যানিমালের নাম বলবো যেগুলো তোমার হচ্ছে এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট স্পিসিস ইন ইন্ডিয়া। এন্ডেঞ্জার্ড যেগুলো পরীক্ষা খুব আসে, প্ল্যান্ট স্পিসিস, প্ল্যান্ট যেগুলো বিলুপ্তের পথে রয়েছে, যেমন সর্পগন্ধা, ঘৃতকুমারী, এই প্ল্যান্টগুলো তোমার এন্ডেঞ্জার্ড আন্ডারে পড়ে গেছে। তারপর হচ্ছে কলসপত্রী, সূর্য শিশির, কয়েকটা বিপন্ন প্রাণীর নাম, এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি IUCN যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওর মধ্যে, যা আমি এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি সেই জিনিসটা দিয়ে দেবো। কনজারভেশনের ক্ষেত্রে IUCN এর ভূমিকা কি, যেমন ইন্ডিয়ান টাইগার, ভারতীয় বাঘ, এশিয়াটিক লায়ন, সিংহ, রেড পান্ডা, নীলগিরি হনুমান, এগুলো হচ্ছে ভারতের এন্ডেঞ্জার্ড স্পিসিস। তার কিছু বার্ডস রয়েছে, এগুলো ম্যামালস হলো এগুলো। এবার হচ্ছে কিছু বার্ডসের মধ্যে রয়েছে যেমন তোমার পিকক, সারস, ঈগল। কিছু রেপটাইল রয়েছে, রেপটাইল এক্সাম্পল হচ্ছে ক্রোকোডাইল,
ওশেন টর্টয়েস, হিমালয়ান স্যালামান্ডার, এগুলো হচ্ছে আমাদের কিছু এন্ডেঞ্জার্ড অ্যানিমালের নাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য তোমার ধন্যবাদ। থ্যাংক ইউ।